নমস্কার সকলকে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যে মনভীর সিং, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি এই সমস্ত প্লেয়ারগুলো হয়তো মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ পাবে না। তাদেরকে রিজার্ভ বেঞ্চ থেকেই স্টার্ট করতে হবে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ সের্জিও লোবেরা মোহনবাগানের দলটাকে এমনভাবেই সেট করছে, এবং সেই সঙ্গে মোহনবাগান দলের কোন চারজন বিদেশি প্রথম ইলেভেনে সুযোগ পেতে পারে এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে মোহনবাগান দলের ফার্স্ট ম্যাচ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে পড়েছে, সেটা কখন পড়েছে এবং এই ম্যাচের টিকিট তোমরা কিভাবে কাটবে, কত টাকা টিকিটের দাম ধার্য করা হয়েছে সেই বিষয়টাও আলোচনা করব। তো ইম্পর্টেন্ট টপিক অবশ্যই আছে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান দলের কোন চারজন বিদেশি প্রথম ইলেভেনে সুযোগ পেতে চলেছে এবং কোন দুজন বিদেশি রিজার্ভ বেঞ্চ থেকে স্টার্ট করতে চলেছে। তো দেখো, এই যে দুটো তিনটে প্র্যাকটিস ম্যাচ মোহনবাগান দল খেলেছে, মানে কোচ সের্জিও লোবেরা খেলিয়েছে, সেখানে এই জিনিসটা স্পষ্ট যে মোহনবাগান দলে বেশ কিছু পরিবর্তন হবে। তবে ফরমেশনের কতটা চেঞ্জ হবে সেই নিয়ে একটা সন্দেহ আছে। যেখানে মলিনা 4-2-3-1 এইরকম একটা ফরমেশনে খেলাতো, সেই একই ফরমেশনে সের্জিও লোবেরা খেলাবে। তবে সেখানেই পরিবর্তন আছে বিদেশির। সেখানে যেমন চারজন ডিফেন্ডারের মধ্যে দুজনই ছিল বিদেশি, টম অলডেড এবং অ্যালবাত্রো রড্রিগেজ। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে হয়তো অ্যালবাত্রো একাই থাকবে, টম থাকবে রিজার্ভ বেঞ্চে। তাহলে একজন বিদেশি কিন্তু রিজার্ভ বেঞ্চে চলে গেল। এইবার কথা হলো কোন তিনজন বিদেশি আপ ফ্রন্টে থাকবে। দেখো, আপ ফ্রন্টে একজন থাকবে জেমি ম্যাকলেন, এটা ফিক্সড। এবার তাকে বল সাপ্লাই কে দেবে? তাকে বল সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু থাকবে দিমিত্রি পেত্রাতোস, এবং লেফট উইংয়ে থাকবে হয়তো রবসন রবিনো। কেননা এই ম্যাচ বা এই প্র্যাকটিস ম্যাচগুলো যতবার মোহনবাগান দল খেলেছে ততবারই এই রকমই প্লেইং ইলেভেন নিয়ে স্টার্ট করিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মনে এবার একটা প্রশ্ন আসতে পারে যে জেসন কামিংস এবং টম অলডেডের ব্যাপারটা কি হবে। দেখো, টম অলডেডের ব্যাপারটা দু জায়গায় টম অলডেডকে ব্যবহার করা হতে পারে। সেখানে একটা এরকম হলো যে অ্যালবাত্রো রড্রিগেজের কোনো ইনজুরি হলো বা কোনো কাট সমস্যা হলো, সেই ক্ষেত্রে টম অলডেড নামবে। আর নয়তো মোহনবাগান হয়তো 2 গোল 3 গোলের ব্যবধানে জিতছে, সেক্ষেত্রে আর গোলের দরকার নেই, অ্যাটাকে যাবে না, ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে চলে আসে, সেক্ষেত্রে কোনো একজন আপফ্রন্টের বিদেশিকে সরিয়ে নিয়ে সেই জায়গায় টম অলডেডকে নামানো হবে, এবং একজন যে ভারতীয় প্লেয়ার বাকি থাকলো তার জায়গায় কোনো একজন ভারতীয় অ্যাটাকিং ভাগের বা মিডফিল্ডের প্লেয়ারকে ব্যবহার করা হবে। এবার মাঝ মাঠে যে দুজন বিদেশি থাকবে, একটা হলো দিমিত্রি পেত্রাতোস এবং আরেকজন হলো রবসন রবিনো। তাদের কিভাবে ইউজ করা হবে? দেখো, রবসন রবিনো সাধারণত লেফট উইং এর প্লেয়ার, লেফট উইং থেকে কাট করে মাঝখানের দিকে আসবে, সেখান থেকে হয় বল বাড়াবে নয়তো গোলের দিকে শট নেবে। আর লিস্টন কোলাসোর তাহলে কি হবে, এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে। লিস্টন কোলাসো চলে যাবে রাইট উইংয়ে, লিস্টন কোলাসোকে রাইট উইংয়ে খেলানো হবে, সেক্ষেত্রে মনবীর সিং এর জায়গাটা কিন্তু মানে বন্ধ হয়ে যাচ্ছে। মনবীর সিং হয়তো আর প্রথম ইলেভেনে সুযোগ পাবে না, তাকে রিজার্ভ বেঞ্চেই থাকতে হবে। আর রিজার্ভ বেঞ্চে থাকা অবস্থাতেও মনবীর সিং কতটা সাবস্টিটিউট হিসাবে মাঠে নামে সেই দিকেও একটা নজর থাকবে। এবার সাহাল আব্দুল সামাদ আর জেসন কামিংসের ব্যাপারটায় আসি। এবার যখন হয়তো দলের পরিবর্তন আনতে হবে বা সাবস্টিটিউট করতে হবে, সেক্ষেত্রে হয়তো দেখা গেল জেসন কামিংসকে নামানো হলো জেমি ম্যাকলারেনের জায়গায় এবং দিমিত্রি পেত্রাতোসের জায়গায় নামানো হলো সাহাল আব্দুল সামাদকে। সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদ চলে যাবে রাইট উইংয়ে, মাঝখানে চলে আসবে রবসন রবিনো এবং লেফট উইংয়ে চলে যাবে লিস্টন কোলাসো, যেটা লিস্টন কোলাসোর পারফেক্ট জায়গা বা সুইটেবল পজিশন, সেই পজিশনে চলে যাবে। এইরকম একটা স্ট্র্যাটেজি, এইরকম একটা ফরমেশন হতে পারে। তার মানে যে চারজন বিদেশি একেবারে প্রথম ইলেভেনে সুযোগ পাবে তারা হলো জিমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনো এবং অ্যালবাত্রো রড্রিগেজ, এবং রিজার্ভ বেঞ্চে থাকলো জেসন কামিংস আর টম অলডেড। কিছুটা এই রকম ভাবেই হয়তো দলকে সাজানো হবে। আর এই দল সাজানো বা এই দল গঠনটা কিন্তু আমি সম্পূর্ণ বললাম এই বেশ কয়েকদিন ধরে কোচ যেভাবে দলকে নিয়ে প্র্যাকটিস ম্যাচগুলো খেলিয়েছে তার উপর ভিত্তি করে। তো এই গেল মোহনবাগান দলের স্ট্র্যাটেজি কেমন হতে পারে সেটা নিয়ে আমার মতামত। এবার যদি টিকিট নিয়ে কথা বলি, দেখো গত বছরের তুলনায় এই বছরে কিন্তু টিকিটের দাম অনেকটা বাড়ানো হয়েছে, অনেকটা বেশি করা হয়েছে। যেখানে C2 যে গ্যালারি ছিল সেখানে 200 টাকার টিকিট ছিল, সেই টিকিটটা কিন্তু 300 টাকা করা হয়েছে, এবং আরো অন্যান্য জায়গায় যেখানে 100 টাকা টিকিটের দাম ছিল সেখানে কিন্তু 200 টাকা করা হয়েছে। মানে বলতে পারো টিকিটের দাম বেশ কিছুটাই বেড়েছে, তবে কয়েকটা ক্ষেত্রে এখনো 100 টাকার টিকিট আছে। এবার কথা হলো এই 100 টাকার টিকিট কতগুলো ছাড়া হবে, আদেও কি ছাড়া হবে, আর যদি ছাড়া হয়ও সেটা কি অনলাইনে ছাড়া হবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। আর এই বিষয়ে আমি তোমাদের স্ক্রিনেও দেখো দেখিয়ে দিচ্ছি যে টিকিট কিন্তু অলরেডি ছাড়া হয়ে গেছে, তোমরা যারা বুকিং করতে চাও করতে পারো। তবে C1 C2 C3 এখনো কিন্তু টিকিট ছাড়া হয়নি। তো
তো দেখো 100 টাকার ঘরটা কিন্তু রয়েছে এখনো অ্যাক্টিভ করা নেই, মানে ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে। তো 100 টাকার ঘরটাও ছাড়া হবে, কিন্তু অনলাইনে হবে কিনা এর কোনো নিশ্চয়তা বা এর কোনো খবরাখবর আমার কাছে নেই। তো এবার কথা হলো, তোমরা যারা আমার থেকে টিকিট নিতে চাও নিতে পারো। গত বছরেও আমি টিকিট দিয়েছি, এবছরেও দেবো। যারা গত বছর থেকে আমার ভিডিও দেখছো তারা সবাই জানো অনলাইনের থেকে কম টাকাতেই আমি টিকিট দিই। তো সেটা আলাদা কথা, যখন টিকিট বেরোবে বা যখন দেওয়ার মতো পরিস্থিতি আসবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা আপডেট দিয়ে দেবো। আর সেই সমস্ত আপডেট পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর এই ভিডিওতে বা এই ভিডিও দেখে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।